গুড মর্নিং অল, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আবার একটা নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে সবার খুব চিরপরিচিত, সবার পছন্দের জায়গা মন্দারমণি। আমাদের উইকেন্ড মানে এই আজকে শনিবার আমরা মন্দারমণি যাব আর ফিরে আসব কালকে রবিবার, মানে এই দুদিন থাকবো মন্দারমণিতে। আর এবারের ট্যুরটা হচ্ছে আমার অফিস কলিগদের সাথে, মানে আমরা যারা একসাথে কাজ করি আমরা সবাই মিলে এই ট্যুরটা যাচ্ছি। এখানে টোটাল 37 জন মিলে আমরা যাচ্ছি, তো বুঝতেই পারছো খুব এক্সাইটেড, খুব মজা করার প্ল্যান আছে। এতজন মিলে যখন যাচ্ছি একটা দারুণ উইকেন্ড কাটাবো এই আশা করেই এবার আমাদের ট্রিপ শুরু হচ্ছে আমাদের মন্দারমণির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের বাস, যেটা অন টাইমে এসে দাঁড়িয়ে পড়েছে, ঠিক টাইমে একদম বাস এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের অফিসের ঠিক উল্টো দিকে, রাংদেবাসিনী ধাবার ঠিক উল্টো দিকে। এই হচ্ছে 2 সিট। ইয়েস, আমি এখন দাঁড়িয়ে আছি রংদে বাসন্তী ধাবার ঠিক সামনে, আর এখানেই আমার অফিস, মানে আমার কর্মস্থল। তো এখান থেকেই বাস ছাড়া হবে, সবাই অফিসের সামনে মোটামুটি চলে আসবে। আর কিছু কিছু পয়েন্ট আছে যেখান থেকেও পিক আপ পয়েন্ট রাখা রয়েছে, কারণ অনেকের সুবিধার্থে, তো সেখানেও বাস দাঁড়াবে। তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে রংদে বাসন্তী ধাবার ঠিক উল্টো দিক থেকে, ওই তোমাদের দেখিয়ে দিই, ওই দিকে ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাস এসে গেছে, অন টাইমে বাস এসে গেছে, তোমাদের যেরকমটা দেখালাম। তো এখানে আমরা কিছুজন এখান থেকে উঠছি অফিসের সামনে থেকে, আর বাকি পিক আপ পয়েন্ট থেকে সবাই ধীরে ধীরে উঠে যাবে, আমাদের যাত্রা হয়ে যাবে শুরু আর কিছুক্ষণের মধ্যে। রোজকার ব্যস্ত জীবন থেকে যদি কোনো ছুটি পাওয়া যায়, আর সেই ছুটিটা যদি হয় কোনো উইকেন্ড ট্যুরে পরিণত, তাহলে তার মজা প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর এবারের এই উইকেন্ড ট্যুরটা ছিল আমার অফিস কলিগদের সাথে মন্দারমণিতে। আমরা এই দুদিন মানে শনি আর রবি খুব মজা করব ভেবেই করেছিলাম যাত্রা শুরু। পথ চলতে চলতে গাড়ি যখন বালি ব্রিজের উপর দিয়ে গঙ্গা পেরোচ্ছে, তখন দক্ষিণেশ্বর মন্দিরকে পাশে রেখে এই গঙ্গা পেরোনোর অনুভূতি কিন্তু যারা গেছো তারা জানো, এটা একবারে সব রকম যাত্রার থেকে আলাদা একটা অনুভূতি। এমনিতে কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব হচ্ছে 179 কিলোমিটার, আর যাত্রাপথে এই পথ পেরোতে সময় লাগে 3 ঘন্টা 59 মিনিট, মানে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। কিন্তু যেহেতু আমাদের স্টপিং পয়েন্ট অনেকগুলো ছিল, সেহেতু এই সময়টা আমাদের বেশি লাগবে সেটা বোঝা যাচ্ছিল। আর তাছাড়াও রাস্তায় আমাদের ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে হতো, কারণ আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল সকাল অফিসের সামনে থেকে। এখন এসে দাঁড়িয়ে গেছি কোলাঘাটে, আমাদের ব্রেকফাস্ট আমরা করব এখানে কোলাঘাটে। এখন বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু গরম মোটামুটি, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না, মানে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন বলে একটু ওয়েদারটা ভালো আছে। এখন আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নেবো, নিয়ে একদম চলে যাবো মন্দারমণিতে। আমরা যে হোটেলটায় ব্রেকফাস্ট করবো সেটার নাম হচ্ছে ফ্লেভার্স অফ কোলাঘাট। এই যে পিছনে দেখছো ফ্লেভার্স অফ কোলাঘাট রয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। তো ভিতরে যাচ্ছি, চলো। কোলাঘাটে পৌঁছতে পৌঁছতে খিদেটা বেশ জব্বর পেয়েছিল, আর এরকম সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আর সেটাও যদি হয় কোনো যাওয়ার সময়ের ব্রেকফাস্ট, তাহলে তো মজা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ একটা উন্মাদনা তো মনের মধ্যে চলতেই থাকে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল আলু দিয়ে। টেস্ট কেমন? ভালো। লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা ভালোই হলো। এবার খাচ্ছি গরম গরম চা, মানে খিদের পেটে যা খাওয়া যায় সেটাই ভালো লাগে। খাবারের কোয়ালিটি নিয়ে বলতে গেলে মোটামুটি চলনসই, কারণ রাস্তার ধারে এই দোকানগুলো প্রচুর কাস্টমার, তো খাবারের কোয়ালিটি সেই অনুযায়ী ঠিকঠাকই। আর এখন চাটা খুব ভালো, মানে সব কিছুর মধ্যে চাটা খুব ভালো লাগছে, গরম গরম চা। ব্রেকফাস্ট সেরে এখান থেকে এবার আবার চলে যাবো আমরা মন্দারমণির দিকে। একদিকে বর্ষাকাল আর অন্যদিকে সি বিচ,
এই দুইয়ের মজা যখন মিলে যাবে তখন সেটা আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আমরা কোলাঘাট থেকে রওনা দিয়ে পেরোতে থাকলাম রূপনারায়ণ নদীর উপর দিয়ে ব্রিজ। আর এই রূপনারায়ণ নদী কোলাঘাটকে এক প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করেছে। আর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই রূপনারায়ণ নদীর তীরেই অবস্থিত। আর রূপনারায়ণ নদীর উপর দিয়ে তৈরি এই সেতুটার নাম হচ্ছে শরৎ সেতু। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। আর সেই মজা অনেক গুণ বেড়ে যায় যখন আড্ডা আর হাসি ঠাট্টার সাথে যোগ হয় পুরনো দিনের ব্যান্ডের গান। এইভাবেই গান গাইতে গাইতে গল্প করতে করতে আমাদের বাস এগিয়ে চলল মন্দারমণির দিকে। এখন ঘড়িতে বাজে 2:40 আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণিতে। আমাদের হোটেলের নাম হচ্ছে সমৃদ্ধ বিচ রিসর্ট। আমরা বাস থেকে নেমে এখান থেকে, যেখানে বাস নামিয়েছে আর কি, এখান থেকে 350 মিটার মতো হাঁটা আছে, কারণ ছোট সরু গলি আছে যেখানে আমাদের বড় বাস ঢুকবে না। আমরা যেখানে বাস থেকে নেমেছি ওখান থেকে এখন হেঁটে সমৃদ্ধ বিচ রিসর্টে যাচ্ছি। আর চারপাশে এরকম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এরকম পুরো একটা গ্রাম ব্যাপার, মানে অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। এই যে এদিকে গ্রামের বাড়ি, টালির বাড়ি রয়েছে, আর এই পাশে সমস্ত রিসর্টগুলো রয়েছে। ডান হাতে এরকম পরপর রিসর্ট রয়েছে। আর সামনে গেলে, একদম সামনে পৌঁছে গেলে রিসর্টের ওদিকে সমুদ্র রয়েছে। আমরা এখন যাচ্ছি হেঁটে সমৃদ্ধ বিচ রিসর্টের দিকে। আমরা প্রায় এসেই গেছি আমাদের রিসর্টের সামনে, আর মাত্র 100 মিটারও নেই। আর এই দিকে দেখো, যেটা দেখাচ্ছি তোমাদের, এদিকে হচ্ছে সেই সমুদ্র। আর এখানে পুরো ফাঁকা জায়গা, এখানেও কিছুদিন বাদে রিসর্ট হয়ে যাবে। এই যে পিলার উঠে গেছে, আর এদিকে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমাদের রিসর্ট এখান থেকে মাত্র আর 100 মিটার মতো হাঁটা আছে। আমরা এসে পৌঁছে গেছি সমৃদ্ধ বিচ রিসর্টে। এই হচ্ছে বিচ রিসর্ট ঢোকার গেট, রিসর্টের মেন গেট। এই যে সমৃদ্ধ বিচ রিসর্ট, এইখানে হচ্ছে রিসেপশন। আর এখানে লম্বা এরকম রাস্তা রয়েছে। আর এই যে পরপর হচ্ছে রুম, এগুলো সব এক একটা রুম। এখানে একটা রুম, এখানে একটা রুম, এরকম পরপর সব রুম রয়েছে। এই হচ্ছে রুম, প্রতিটা রুমে এরকম স্পেস আছে। হচ্ছে বেড, এখানে ফ্যান, এসি সবই রয়েছে। আর এখানে রয়েছে একটা এরকম কাবার্ড, আয়না রয়েছে, ভিতরে এরকম ব্যাগ রাখার জায়গা, হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে হচ্ছে টিভি রয়েছে, এখানে একটা ডাস্টবিন। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে গিজারও রয়েছে, এখানে একটা আয়না, এদিকে কামার। পরিষ্কার, রুমগুলো বেশ পরিষ্কারই আছে। এবার এক্সট্রা বেড নিতে হবে, কারণ একটা রুমে 4 জন করে অ্যালট করা আছে। ঠিক আছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। সমৃদ্ধি বিচ রিসর্টে এসে প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছি, খিদেও প্রচুর জোর পেয়েছে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন টাইম হয়েছে দুপুর 3:15, মানে 3:15 বাজে। সকালে সেই কোলাঘাটে ব্রেকফাস্ট করা হয়েছিল, লুচি আর ছোলার ডাল দিয়ে। তারপরে আর কিছু খাওয়া হয়নি, রাস্তার কোথাও দাঁড়ানো হয়নি। তো এবার আমরা লাঞ্চ করব। আচ্ছা, একদম সবাই মন দিয়ে খাচ্ছে, কেউ তাকাচ্ছে না। মাংস নিতে তুলে রাখি। ভাই
দুপুরে খিদেটা সবার বেশ জমিয়েই পেয়েছিল। আর দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, আলু পটলের তরকারি, ঝুরি আলু ভাজা, ডাল আর তার সাথে সবার প্রিয় মাটন। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এইটা হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুল ওপেন। নিয়মাবলী হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো আর বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি পুল খোলা থাকে। সব নিয়মাবলীগুলো লেখা রয়েছে, কি কি করা যাবে আর কি কি করা যাবে না সবই এখানে লেখা। এই হচ্ছে সুইমিং পুল। এখন যদিও কেউ নেই কারণ জলটা গরম আছে, বিকেল হচ্ছে সবে। এখানে একটা বেবি পুল রয়েছে, মানে বাচ্চাদের নামার জন্য এখানে একটা জায়গা করা রয়েছে। এটা হচ্ছে গোটা পুলটা, বেশ বড় এলাকা জুড়ে। আর এইখানে হচ্ছে চেঞ্জিং রুম আছে ভিতরে, এগুলো সব চেঞ্জিং রুম। আর এই হচ্ছে সমৃদ্ধ বিচ রিসর্ট, তার সুইমিং পুল। ওই যে দূরে আমাদের রিসর্ট, সমৃদ্ধা বিচ রিসর্ট। আর ঠিক ওর সামনে দিয়ে এরকম রাস্তা এসছে, রাস্তা এইভাবে গেছে, গিয়ে এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠলেই সিঁড়ি দিয়ে ওইদিকে হচ্ছে বিচ। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে এই হচ্ছে সি বিচ। এখানে বসার জন্য চেয়ার রয়েছে। আর এই হচ্ছে মন্দারমণি সি বিচ। আশেপাশে প্রচুর রিসর্ট, জল এখন অনেকটাই দূরে রয়েছে, কিন্তু এখানে অনেকটা উঁচু, এখান দিয়ে নামা যাবে না। নামতে গেলে ওই যে জায়গাটা রয়েছে ওখান দিয়ে যেতে হবে, ওখান দিয়ে নেমে এই সাইড দিয়ে নেমে এই যেতে হবে বিচের ধারে। তো চলো তোমাদেরকে বিচের ধারে নিয়ে যাই, ওইখান দিয়ে যাব। এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, সিঁড়ি করা আছে, কোনো অসুবিধা নেই নামার। এখানে একটু বোল্ডার, এখানে একটু দেখে নামলেই সামনে বিচ। এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, এখান থেকে এবার সোজা হাঁটলেই সি বিচ। এই এসে গেছি একদম সি বিচের সামনে। কি এটা কি তারা মাছ? মারা নেই, বেঁচে আছে। দাঁড়িয়ে রয়েছি একদম মন্দারমণি বিচের মধ্যে। এই যে এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সমুদ্র রয়েছে। আর এই যে জল এসে একদম পা ভিজিয়ে দিয়ে চলে গেল। সমুদ্রে আসার এটাই একটা মজা, যে সবসময় এই কারণেই লোকে সমুদ্রে আসে। কিন্তু মন্দারমণিতে তো স্নান করা যায় না অত ভালোভাবে, পুরী দীঘার মতো। কিন্তু এখানে সমুদ্রটা বেশ এনজয়েবল। আর বিচগুলো এতটাই ফাঁকা যে মনে হয় পার্সোনাল কোনো বিচে দাঁড়িয়ে আছে। এখন স্নান করার মতো ওয়েদারও নেই। আমরা আজকে আর রেস্ট করলাম না, এখন বেরিয়ে যাচ্ছি টোটো ধরে। দীঘার যে নতুন জগন্নাথ ধাম হয়েছে, মানে জগন্নাথের যে মন্দিরটা হয়েছে, সে
সেটা দেখার জন্য। আমাদের এই রিসোর্ট থেকে যেতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, কারণ 25 কিলোমিটার মতো রাস্তা আছে দাদা যা বললেন। তো যাওয়ার জন্য এখান থেকে টোটো, অটো সবই পাওয়া যায় স্ট্যান্ড থেকে। মন্দারমণি থেকে দীঘা কিন্তু অনেকটা পথ, আর এই পথে টোটো করে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার আগে একবার হয়েছিল, কিন্তু এই অভিজ্ঞতাটা সেই সব অভিজ্ঞতার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এবারে যাচ্ছিলাম দীঘার সেই পর্যটনের কেন্দ্রবিন্দু জগন্নাথ মন্দির, যা দীঘাতে নতুন উদ্বোধন করা হয়েছে সেটা দেখতে, তাই উত্তেজনা ছিল বেশ খানিকটা বেশি। এভাবেই চলতে চলতে আমরা পেরিয়ে যাচ্ছিলাম একের পর এক ব্রিজ আর সুন্দর রাস্তা দিয়ে পাশে সমুদ্রকে রেখে দীঘার পথে। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে প্রথমেই পড়ে তাজপুর, ঠিক তারপরেই আসে চাঁদপুর, তারপর শঙ্করপুর আর শেষে দীঘা। এই সুদীর্ঘ পথ চলতে চলতে তাজপুর থেকে দীঘা অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল প্রায় ঘন্টা দেড়েক মতো টোটোতে, আর এই পথের দূরত্ব ছিল প্রায় 33 কিলোমিটার, যা কিন্তু বেশ অনেকটা। আর পাশ দিয়ে যদি এরকম প্রাণোচ্ছল সমুদ্র দেখতে দেখতে যাওয়া যায় তাহলে এই জার্নিটা মনে হয় আরও স্মরণীয় হয়ে থাকে। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, আমাদের টোটো কিন্তু বুকিং ছিল আমাদের হোটেল থেকে দীঘা নিয়ে যাওয়ার এবং মন্দির দর্শনের পর দীঘা থেকে আবার হোটেলে ফিরিয়ে আনার। আর এই যাতায়াতের ভাড়া মোটামুটি 900 থেকে 1200 টাকার মধ্যে ওঠানামা করে, কিন্তু আমাদের টোটো দাদা এই ভাড়া নিয়েছিল 800 টাকা, মানে যাতায়াত এবং মন্দির দর্শনের সময় ওয়েটিং টাইম মিলিয়ে 800 টাকা পড়েছিল আমাদের টোটো ভাড়া। আর আমরা ছিলাম 5 জন, তাই আমাদের পার হেড পড়েছিল 160 টাকা করে যাওয়া আসা, মানে 33 কিলোমিটার রাস্তা যাওয়া এবং 33 কিলোমিটার রাস্তা ফেরা, পার হেড পড়েছিল 160 টাকা, যা কিন্তু খুবই কম। এখন জাস্ট দীঘাতে ঢুকলাম, আর এখন সময় হচ্ছে ঠিক 6:28, মানে 6:30 বাজে ঘড়িতে। আমরা পৌঁছে গেলাম দীঘাতে। মন্দির খোলা থাকবে 8টা অবধি, তো আমাদের হাতে এখনও 1.5 ঘন্টা মতো সময় আছে। 1 ঘন্টার মধ্যে দেখে আমরা আশা করি বেরিয়ে আসতে পারবো। অবশেষে আমরা এসে পৌঁছে গেছিলাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দির, যা জগন্নাথ ধাম নাম দেওয়া হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের সামনে। অসাধারণ। মন্দিরের সামনে পৌঁছেই সুবিশাল লাইন দেখে আমরা তড়িঘড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মন্দিরে ঢোকার জন্য। আর লাইনে পথ চলতে চলতে মন্দিরের যে দৃশ্য আমরা পাশ থেকে দেখতে পাচ্ছিলাম তা এক কথায় অতুলনীয়। আমরা জগন্নাথ মন্দিরের সামনে এসে মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছি, আর কপালক্রমে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না মন্দিরে ঢুকতে। পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, যেটা দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দির। আমরা ঢুকে যাবো এখনই, বেশিক্ষণ মিনিট 5-10-এর মধ্যে মনে হচ্ছে ঢুকে যাবো। সামনেই গেট রয়েছে। লাইন দিয়ে এগোতে এগোতে অবশেষে এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। আমরা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম জগন্নাথ মন্দিরের ভেতরে, আর ঢুকেই যা দেখেছিলাম তা দেখে চোখ, মন, প্রাণ সব জুড়িয়ে গেছিল। আহা, কি অপূর্বই না লাগছিল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। অবশেষে দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আর রাতের বেলার দীঘার জগন্নাথ মন্দির যেন আরও এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আলো দিয়ে এত সুন্দর করে সাজানো এই মন্দির চত্বর, আর 20 একর জায়গার উপর অবস্থিত এই মন্দির। একটা দারুণ অনুভূতি। এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে। মন্দির
ভিতরটা বিশাল বড়, প্রায় 20 একর এলাকার উপর অবস্থিত এই মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে, এটা হচ্ছে মূল মন্দির। এই পুরোটা এখান দিয়ে গেট, এই ভিতরে ওখান দিয়ে যেতে হবে, প্রচুর লাইন। দেখো আমরা এই পিছন থেকে ঢুকেছি, ওই যে ওখানটা হচ্ছে মেন গেট, 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। আগে শুধুমাত্র একখানা গেট খোলা ছিল, সেটা হচ্ছে 6 নম্বর গেট। এখন কিন্তু ভিড়ের জন্য অনেকগুলো গেট খোলা হয়েছে। আমরা 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেছি। 2 নম্বর গেটটা ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওখান থেকে এসে এরকম সোজা এসে এই পথ দিয়ে গিয়ে, এখান থেকে গিয়ে এই বাদিকে গিয়ে এর ভিতর দিয়ে গিয়ে মূল মন্দিরে প্রবেশ করব। পিছনে দেখতে পাচ্ছ মূল মন্দির, তো মন্দিরের ভিতরে যাব, তোমাদের আরও দেখাচ্ছি। দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রজেক্ট অ্যানাউন্স হয় 2019 সালে, আর এর কাজ শুরু হয় 2022-এর আগস্ট মাসে। মন্দিরটি সম্পূর্ণ হতে সময় লাগে 2025 সালে, আর 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আর এই মন্দির উদ্বোধন করা হয় এই বছর, মানে 2025-এর 30শে এপ্রিল, যেটাও কিনা অক্ষয় তৃতীয়ার দিন। এবং সেই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ দুপুর 3টে থেকে 3:15-র মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে মন্দির 5 মিনিটের জন্য খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। এই সুবিশাল মন্দিরটি তৈরি হয়েছে 20 একর জমির উপর, যা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির প্রদান করা জমি। আর এই মন্দিরের নির্মাণ কার্য করেছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। হ্যাঁ, হিডকোই এই মন্দিরটি সম্পূর্ণরূপে বাস্তব রূপ দিতে সাহায্য করেছে। পুরীর মন্দিরের রেপ্লিকা হিসাবে বানানো হলেও এই মন্দিরের আকর্ষণ কিন্তু এখন দীঘার একটা অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দীঘার জগন্নাথ মন্দির প্রত্যহ খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা, আর দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। মন্দিরের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও বেশ কিছু দেবদেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। এখন জগন্নাথ মন্দিরের ভেতরে, মানে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করব। উপরে উঠছি সিঁড়ি দিয়ে। পুরো মন্দিরের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ না থাকলেও মূল মন্দিরের মধ্যে, মানে যেখানে জগন্নাথ দেব রয়েছেন, সেইখানে কিন্তু মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু রোজ ধ্বজা বদলানোর রীতি চালু করা হয়েছে। এইটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের রান্নাঘর, মানে ভোগের যাবতীয় রান্না এই রন্ধনশালাতেই করা হয়ে থাকে। মন্দির থেকে বেরোনোর পথেই পাশে রাখা ছিল সুবিশাল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। এই রথটা করেই এই মন্দির থেকে জগন্নাথ দেব পাড়ি দিয়েছিলেন মাসির বাড়ি। হ্যাঁ, দীঘাতে কিন্তু পুরীর মতো মাসির বাড়িও বানানো হয়েছে। মন্দির দর্শন করে এবার আবার মন্দারমণি ফিরে যাওয়ার পালা। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা, যা কিন্তু না গেলে বলে বোঝানো সম্ভব হবে না। তবুও আমি যতটা পারলাম তোমাদের এই মন্দির সম্বন্ধে তথ্য দেওয়ার আর মন্দির সম্বন্ধে বিশদে জানানোর চেষ্টা করলাম। তোমরা আগামী দিনে ঘুরে যেও এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। আমি কিন্তু সবাইকে বলবো একবার অন্তত এখানে ঘুরে যেতে, মনটা সত্যিই খুব ভালো লাগবে। মন্দির থেকে বেরোনোর পর রাস্তায় নেমেছিল বৃষ্টি, আর এই বৃষ্টি ভেজা পথ দিয়ে আমরা ফিরে চলেছিলাম দীঘা থেকে আবার আমাদের মন্দারমণির হোটেলে। হোটেলে ফেরার পর সবার সাথে আড্ডা মেরে সময়টা বেশ ভালোই কাটছিল।
আর পুলের এই মায়াবী পরিবেশে সময়টা কিভাবে যে কেটে যাচ্ছিল তা বোঝাই যাচ্ছিল না। রাতের ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিলি চিকেন। আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বো আমার তো বিরিয়ানির থেকেও ভালো লাগে। তোমাদের কি মত কমেন্ট করে জানিও কিন্তু। এ ভেরি গুড মর্নিং টু অল। কালকে ঘুমটা একদম জবরদস্ত হয়েছে, আর এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের বাস নিয়ে দীঘা জগন্নাথ ধাম, বা দীঘার যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে ওটা দেখার প্ল্যান আছে সবার। কালকে তো আমরা শুধু কয়েকজন 5জন মিলে গেছিলাম, আজকে সবার প্ল্যান আছে, দেখা যাক কতটা কী হয়। ব্রেকফাস্টে লুচি ঘুগনি খেয়ে নিয়ে একটু সমুদ্রের ধার ঘুরে আবার দীঘা যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছিলাম। কালকে সন্ধেবেলা এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে, আজকে আবার সকালবেলা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তোমাদের কালকে রাতে নাইট ভিউ দেখিয়েছি, আজকে মর্নিং ভিউ দেখাবো, তাই জন্যই আসা। আর আমাদের যে 37 জন এসেছি আমরা, আজকে আমরা সবাই একসাথে এসেছি। কালকে আমরা 5 জন এসেছিলাম, আজকে সবাই এসেছি। আর এই দেখো পিছনে দেখা যাচ্ছে দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা এখন দীঘার ট্যুরিস্টদের কাছে একটা নতুন আর সব থেকে বেশি অ্যাট্রাকশন। আর এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবছরের, মানে 2025-এর 30শে এপ্রিল। তো চলো এবার তোমাদের মর্নিং ভিউটা ভিতর থেকে গিয়ে দেখাবো। জগন্নাথ মন্দিরে তো ঢুকে পড়েছি, ঢুকতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আমরা এখন বৃষ্টির মধ্যে আটকে আছি, দেখো চারপাশে কী লেভেলের বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ছাড়। তো এখন আটকে আছি এখানে, বৃষ্টিটা কমলে তবে এগোতে পারবো। উপরে শেড আছে, অসুবিধা হচ্ছে না। মাথা ব্যাগে আছে, তোমার বুঝতে পারিনি এরকম জোরে বৃষ্টি হয়ে যাবে। এখন আটকে আছে মন্দিরের মধ্যে, দেখা যাক কখন বৃষ্টিটা কমে। চারপাশে দেখো প্রচুর বৃষ্টি, কিন্তু উপরে শেড আছে বলে আমরা সবাই এখানে আটকে আছি। এখন যখন বৃষ্টিটা কমবে তখনই ভিতরে যাব, দেখা যাক কখন ভগবান আমাদের উপর সদয় হয়। বৃষ্টি অনেকটাই কমেছে, আর মাথায় শুধু এটা বেঁধে নিয়েছি যাতে মাথা না ভেজে। আবার যাচ্ছি মন্দিরে ঢুকতে, সামনেই মন্দির রয়েছে যেদিকে। ভগবানের অশেষ কৃপায় বৃষ্টি হয়ে যাওয়ার ফলে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আর এখানে পাথর থাকার জন্য বৃষ্টি হওয়াতে আমাদের বেশ সুবিধাই হয়েছিল। আর চোখের সামনে যদি থাকেন প্রভু, তাহলে তো আর কথাই নেই। জগন্নাথ মন্দির রাতে একরকম আর সকালে আরেক রকম, দুটো রূপই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার রাতে কেমন লাগে যারা দেখোনি তারা এই ভিডিওটারই শুরুর দিকে দেখে নি যে কেমন লাগলো। রাতের ভিডিও কালকে দেওয়া আছে, কালকে সন্ধ্যেবেলা যখন এসেছিলাম সেই ছবি ভিডিও সব দেওয়া আছে, এই ভিডিওর মধ্যে দেখে নিও। আর দিনের বেলা দেখতে একরকম সুন্দর, রাতের বেলা আরেক রকম সুন্দর। তবে আমার যদি পার্সোনাল মতামত বলো তাহলে রাতের আলোতে বেশি ভালো লাগছিল জগন্নাথ মন্দির। মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আবার বৃষ্টি চলে এসছে, আর এই আমরা এখন আমাদের বাসের যেখানে পার্কিং আছে ওই পার্কিং অবধি হেঁটে হেঁটে যাচ্ছি। তো মন্দির থেকে পার্কিং মানে হেলিপ্যাড গ্রাউন্ড যেটা, ওইখানে বাস পার্কিং হয় যত বড় বাস বলে, তো ওই অবধি প্রায় 2 কিলোমিটার মতো হাঁটা আছে। আমরা চলে এসেছি, এবার বাসে উঠবো। তবে এই বৃষ্টির মধ্যে গিয়ে কষ্ট সার্থক একটাই কারণ পেয়ে গেছি জগন্নাথ মন্দির থেকে প্রসাদ, ওখানে প্রসাদ দেওয়া হয়েছিল, তো প্রসাদ পেয়ে গেছি, দেখাচ্ছি তোমাদের। সেই জগন্নাথ ধাম লেখা, জগন্নাথ ধাম দীঘা মহাপ্রসাদ লেখা। আর প্যাকেটের মধ্যে রয়েছে এইরকম কিছু কিছু ছোট ছোট ছানা ভাজা টাইপের দেখতে মিষ্টি, মানে গজা টাইপের ছোট 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 গজা, এরকমই অনেক ছিল। কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে, এটাই হচ্ছে সেই প্রসাদ। রাস্তায় আমরা প্রচুর জ্যামের মুখে পড়েছিলাম, তাই সোজা কোলাঘাটে এসে আমাদের লাঞ্চ ছিল রেডি, আর আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের সবার পেটেই তখন
একরকম ছুঁচো দৌড়াচ্ছে। আর তখন সময় ছিল বিকেল 5টা, আমাদের প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, স্যালাড আর তার সাথে মাছ। এখন বাজছে 5:35 আর আমাদের খাওয়া কমপ্লিট। আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। এবার একদম সোজা যে যার গন্তব্যে বাড়ির পথে। আর লাঞ্চটা করতে একটু বেশি দেরি হয়ে গেল, ঠিক আছে, কিছু করার তো নেই, মাঝখানে কোথাও দাঁড়ানো ছিল না এখন। আর এখানে ওয়েদার পুরো মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এবার বাস ছেড়ে দেওয়া হবে, একদম সোজা যে যার গন্তব্য। কেমন লাগলো দীঘার এই জগন্নাথ মন্দিরের বিশেষ পর্ব তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলো এই চ্যানেল আরও ভালো ভালো ভিডিওর জন্য।